দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু। আপনাদের সাথে রয়েছি আমি মনির জামান। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের অতি পরিচিত মুখ, লেখক ও কলামিস্ট জনাব নাজমুল হক। নাজমুল ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আসলেই মীমাংসিত হয়নি, তা হচ্ছে যে শুধু কি পুলিশ এই জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের যে দমন নিপীড়ন ছিল, এটাই কি শুধু পুলিশ বাহিনী ছিল নাকি রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলোর সাথে যুক্ত ছিল? কি বলবেন? ধন্যবাদ স্বদেশ প্রতিদিনকে। আজকে খুব তরতাজা একটা ইস্যু আপনারা বাছাই করেছেন, সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের অমীমাংসিত ইস্যুর মধ্যে শুধু কি পুলিশই এখানে সহিংসতার ভূমিকায় ছিল নাকি রাষ্ট্রীয় অন্যান্য বাহিনী সহিংসতার ভূমিকায় ছিল। এটা যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানে, যেহেতু আপনিও গণমাধ্যম কর্মী এবং আমি যতটুকু জানি আমিও আপনার একসাথে আমরা একটা জায়গা কাভার করেছি, বিশেষ করে প্রগতি সরণি উত্তরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আপনার সাথে আমার অনেক জায়গায় এই নিউজ কাভারের সময় দেখা হয়েছিল। সেখান থেকে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ছিলাম, আমরা যেটা বলতে পারবো যে এখানে এই যে রাষ্ট্রীয় যে দমন পীড়ন যে বাহিনী হিসাবে শুধু পুলিশের বিরুদ্ধে মামলা হলো আর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো, অন্য কোনো বাহিনীর বিরুদ্ধে যে মামলা হলো না, এটাই একটা বৈষম্য তৈরি করেছে নতুনভাবে। এটা আমি ব্যক্তিগত আমার অভিমত আমি প্রকাশ করছি। কারণ হচ্ছে আমরা যখন ফিল্ডে গণমাধ্যম কর্মী হিসেবে সংবাদের জন্য ঘুরছিলাম, বিভিন্ন রকম অকারেন্স আমাদের চোখের সামনে আসছে। সেটা পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ইভেন সামরিক বাহিনীরও বিভিন্ন অতি উৎসাহী সদস্যদের গুলির আমাদের সামনেও দৃশ্য আমরা চোখে দেখেছি যে গুলি করতে। কিন্তু এত এত রাষ্ট্রীয় বাহিনী এঙ্গেজ হওয়ার পর শুধু কেন পুলিশ বাহিনী এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? যদি আপনি চিন্তা করেন কীভাবে তাদের 44 জন সদস্য নিহত হয়েছে এবং যত মামলা হয়েছে 1054 জন, সম্ভবত তাদের 1054 জন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। 163 জন অলরেডি চাকরি থেকে অপসারণ করা হয়েছে, 43 জন 44 জন অ্যারেস্ট হয়েছে এবং অনেক পলাতক আছে। অর্থাৎ একটা বাহিনীর উপর যদি আমি বলি যে টোটাল এই গণহত্যার দায়ভারটা একটা বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ সব বাহিনী এখানে এঙ্গেজ ছিল। এখানে এনএসআই, ডিজিএফআই, সামরিক বাহিনীর যে 3টা বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হেলিকপ্টার থেকে গুলি কারা করলো? হেলিকপ্টার তো পুলিশ চালায় গিয়ে উপর থেকে গুলি করে, আর্মির হেলিকপ্টার ছিল, ঠিক আছে, আর্মির হেলিকপ্টার ছিল, র্যাবের হেলিকপ্টার ছিল। তাহলে যে এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, আপনার আনসার ছিল, র্যাব ছিল, তারপর আপনার অন্য অন্য যে আপনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, যেগুলো হচ্ছে এনএসআই, ডিজিএফআই, এসবি, অন্য কারো উপরই কোনো আপনার মামলা বা দায়ভার আসেনি। টোটাল দায়ভারটা আসলো পুলিশের উপর। শুধু তাই না, আমরা দেখলাম মানুষের ক্ষুব্ধতাটা এত বেশি ছিল পুলিশের উপর, পুলিশ মেরে ওভারব্রিজে পর্যন্ত ঝোলায় রাখা হয়েছে। এই দৃশ্যটা আমরা দেখলাম চোখের সামনে। আলটিমেটলি পুলিশের নির্মমতাটা বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা সেটা চোখের সামনেও দেখেছি, অনেক নির্মমতা পুলিশের। আপনি দেখবেন যে এই যতগুলা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে, ভাইরাল হলো ভিডিওগুলো বা যেগুলো বিভিন্ন জায়গা থেকে আপলোড হলো, সেখানে দেখবেন যে কয়েকটা দৃশ্য কিন্তু হৃদয় কাঁপানো। একটা হচ্ছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, পিছন থেকে পুলিশ গুলি করে মেরে ফেললো। এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির দিকে একটা ঘটনা। উত্তরাতে একটা ঘটনা হলো, আপনার পালিয়ে গিয়ে মানুষজন একটা আইল্যান্ডারে আশ্রয় নিয়েছে, আইল্যান্ডে, সেখান থেকে পুলিশ খুঁজে এসে তাদেরকে গুলি করলো। যাত্রাবাড়িতে একটা ফ্লাইওভারের নিচে একটা পিলারের কাছে একটা বাচ্চা ছেলে আশ্রয় নিল, পুলিশ তাকে টার্গেট কিলিং করে মেরে ফেলল। রামপুরায় কার্নিশে আশ্রয় নিয়েছে একটা ছেলে বাঁচার জন্য, 19 তারিখ সে 3 তলা বা 4 তলা একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছে, পুলিশ সেখানে গিয়ে গুলি করলো। কি ভয়ঙ্কর একটা রোল প্লে করছে পুলিশ। এই কারণে পুলিশের প্রতি মানুষের সংক্ষুব্ধতা, এই রাগ, অভিমান, ক্ষোভের জায়গাটা বেশি ছিল। তবে রাষ্ট্রীয় অন্য বাহিনী গোপনে যে কাজগুলো করেছে, এগুলো এনএসআই, ডিজিএফআই, সামরিক বাহিনীর বিভিন্ন অতি উৎসাহী সদস্য, বিজিবি, আনসার, বিডিপি, তাদের কাজগুলো কি আপনি মার্ক আনবেন না? এগুলোকে অ্যাড্রেস করতে হবে না? তবে আমরা যেটা বুঝতেছি, কেন শুধু আক্রমণটা বা এই যে বিক্ষুব্ধ জনতা যে শুধু পুলিশের উপরই মামলা করলো,
পুলিশকেই শুধু মামলার আসামি করা হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে, এটা একটু ভাববার বিষয় আছে। দুইটা বিষয় গতকালকে একটা টক শোতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। প্রথম বিষয় হচ্ছে পুলিশ বাদে যে দুইটা বাহিনী সবচেয়ে বেশি আপনার নির্মমতা করেছে এই আন্দোলনে, র্যাব এবং বিজিবি। র্যাব এবং র্যাবের কমান্ডিং মূলত আর্মির থেকে আসে, মানে বিজিবির কমান্ডিংটা আর্মি থেকে, মানে আর্মির তাদের যে অফিসার থাকে, অর্থাৎ তারা যে অফিসারের আন্ডারে থাকে সেগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনী থেকে তারা নিয়োগপ্রাপ্ত। ইভেন র্যাবের যে অফিসার বা র্যাবের বিভিন্ন যে যারা এঙ্গেজ থাকে বেশিরভাগই হচ্ছে সামরিক অফিসার। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে সামরিক অফিসারদেরকে বা সামরিক বাহিনীটাকে সেভ করার জন্য হয়তো সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে কোনোভাবে লাইমলাইটে আসতে দিচ্ছে না। এটা আরও উদাহরণ আপনি আরও ডেপলি অ্যানালাইসিস করে দেখবেন যে যতগুলো আয়না ঘর পেল সবই তো আপনার আমরা দেখলাম যে ক্যান্টনমেন্ট ভিত্তিক বা কোনো না কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনীর কোনো সাথে এঙ্গেজ আছে। তার মানে সরকার এখন যেহেতু একটা গণ অভ্যুত্থানের পর সরকার একটা বাহিনীর সাথে অলরেডি মানে একটা দ্বন্দ্বের মধ্যে জড়ানোর কারণে পুরো দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পুলিশ বাহিনীটা যেটা মূলত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে, যার কারণে সরকার নতুনভাবে আর জটিলতা বাড়াতে চাচ্ছে না। পুলিশের উপর বিভিন্ন আপনার স্টেপ নেওয়ার কারণে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে এখন ভেঙে পড়ার উপক্রম। এখন যে সামরিক বাহিনীর উপর আবার স্টেপ নিতে যায় তাহলে আসলে দেশের সার্বিক সার্বভৌমত্ব বা অরাজকতা আরও ব্যাপক আকার বা ভয়াবহতা হতে পারে। এজন্য আমার একটা ধারণা যে পুলিশ বাহিনীর উপর সরকার অ্যাটেম্প নিল বর্তমানে সামরিক বাহিনী বা অন্যান্য বাহিনীর যারা সদস্য এটার সাথে এঙ্গেজ ছিল তাদেরকে অ্যাড্রেস করতেছেন। আরেকটা বিষয় আপনি হয়তোবা জানবেন যে আপনার আমরা তো জানি কোনো না কোনো ফরম্যাটে, আমি গতকালকে আলোচনা করেছিলাম যে আমেরিকার একটা এঙ্গেজমেন্ট এই আন্দোলন সংগ্রামে আছে প্রভাবক ভূমিকা হিসেবে। দুইটা জায়গায় সেটা থাকতে পারে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে যে ভাইরাল হলো, যে কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার কথা ছিল সেন্সিটিভিটির কারণে বা এটাকে কি বলা হয় কমিউনিটি গাইডলাইন ফলো না করার কারণে, সেই কন্টেন্টটাকে না সরিয়ে কোটি কোটি মানুষের নিউজ ফিডে চলে আসার অর্থ হচ্ছে এখানে একটা মদত ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে আমেরিকা যে কোনো দেশের রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে যদি মনে করে তারা অংশগ্রহণ করবে, তারা সরাসরি পিপুলের সাথে কানেক্টিভিটি না হয়ে সামরিক বাহিনীর সাথে কানেক্টিভিটি তৈরি করে, এবং সামরিক বাহিনীকে তাদের একটা গাইডলাইন ছিল বলেই সামরিক বাহিনী একটা টাইমের পর গিয়ে অটোমেটিক্যালি ওই বিগত সরকারের কাছ থেকে তাদের সাপোর্টটা সরিয়ে নিয়ে আসার কারণে সহজে একটা ফলাফল আমরা পেয়েছি। ওইটাও একটা ইস্যু থাকতে পারে যে আমেরিকার একটা গাইডলাইন থাকতে পারে যে সামরিক বাহিনী যেহেতু গৃহযুদ্ধ থেকে দেশকে সেভ করেছে এবং মোটামুটি একটা বড় অরাজকতা থেকে দেশকে সেভ করেছে, তাহলে ওই যে আমরা অনেক সময় বলি না ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কাছে মনে হচ্ছে আর্মি বা সেনাবাহিনী বা সামরিক বাহিনীর ভুল ত্রুটিটা ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে, এটা আমার ধারণা। বাট পুলিশের ভুল ত্রুটিটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়নি, যার দরুন জনগণও দেখেনি, সরকারও দেখেনি, বা আলটিমেটলি জনগণের ভাষাই তো সরকার শুনতে হয়। তো ওই জনগণ পুলিশের উপর যতটা বিক্ষুব্ধতা ছিল, যতটা রাগ গুসা ক্ষোভ ছিল, সামরিক বাহিনীর প্রতি অতটা ছিল না বলেই পুলিশের উপর অ্যাটেম্প নেওয়ার পরে সামরিক বাহিনীর উপর অ্যাটেম্পটের ওই চাপটার জনগণ ফিল করে নাই বা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখা হয়েছে, এটা আমার ধারণা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক শুনছিলেন জুলাই গণ অভ্যুত্থানে কি শুধু পুলিশ একমাত্র দায়ী নাকি রাষ্ট্রের অন্যান্য বাহিনী, বিশেষ করে সামরিক বাহিনীও জড়িত কিনা বা তারা দায়ী কিনা আমরা শুনছিলাম, আমরা দেখছিলাম। সত্যিকার অর্থে বিগত 17 বছরে কিংবা জুলাই গণ অভ্যুত্থানে আম জনতা, ছাত্র জনতা, শিশু থেকে শুরু করে নারীরা, শ্রমিক শ্রেণী সকলে যেভাবে পুলিশকে তাদের শত্রু মনে করেছে, এই পুলিশকে বন্ধু ভাববার পরিবর্তে পুলিশকে তারা যেভাবে শত্রু মনে করেছে, যেভাবে তাদের দমন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, কালকে ঠিক অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ধন্যবাদ।